আজকে আমরা প্রেসিপিটেশনের যে থিওরি আছে, প্রেসিপিটেশনের দুটো থিওরি আলোচনা করব। একটা হচ্ছে কলিশন কোয়ালিসেন্স, একটা হচ্ছে বার্জেরান-ফিন্ডেশন। এই দুটো থিওরি দুটোর রেসপেক্টে আলোচনা করা হবে এবং একে অপরের সঙ্গে কি মিল আছে, কোথায় কি আলাদা আছে, কোথায় এটা অ্যাপ্লিকেবল, এটার ওপর ডিপেন্ড করে এই থিওরিগুলোর অ্যানালিসিস করব আমরা আজকে। তো প্রথমে ইন জেনারেল যে প্রেসিপিটেশন হতে গেলে আমাদের কি দরকার, ওয়াটার ড্রপলেটস ফর্ম হতে হবে, জলকণা সৃষ্টি হতে হবে মেঘের মধ্যে, যেগুলো অ্যাকচুয়ালি গ্রাউন্ডে রেইনফল হিসেবে পড়বে। তো বৃষ্টিপাত হওয়ার জন্য মানে অধঃক্ষেপণ হওয়ার জন্য তিনটে জিনিস আমাদের খুব দরকার। এক নম্বর হচ্ছে আপলিফট মেকানিজম হুইচ লিফটস এয়ার পার্সেলস, মানে বায়ুপুঞ্জগুলি উত্থান প্রক্রিয়া এটা। দ্বিতীয় হচ্ছে কনডেনসেশন নিউক্লিয়াই চাই, আর্দ্রতাগ্রাহী কণা চাই, যার ওপরে এই জলীয় বাষ্পগুলি ঘনীভবন ঘটবে। আর কোনো একটা প্রসেস দরকার, কলিশন কোয়ালিসেন্স মানে সংঘাত একত্রীকরণ, অথবা বার্জেরান-ফিন্ডেশন যেটাকে আমরা আইস ক্রিস্টাল থিওরি বা বরফ কেলাস তত্ত্বও বলে থাকি, যেটা অ্যাকচুয়ালি এই ড্রপলেটসগুলোকে তৈরি করবে এবং তাতে বৃষ্টিপাত যাতে হয়, এই বৃষ্টিপাত হওয়ানোর যে ব্যাপারটা সেইটাতে সাহায্য করবে। তো ফার্স্টে আমরা জাস্ট দুটো ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা দেখে নিচ্ছি। কলিশন কোয়ালিসেন্স। কলিশন কোয়ালিসেন্স হচ্ছে এই যে থিওরিটা কি এক্সপ্লেন করছে, যে ওয়াটার ড্রপলেটস যেগুলো আছে, যেগুলো বড় হতে পারে, ছোট হতে পারে, বিগ স্মল দুটোই হতে পারে, একটা বায়ুপুঞ্জর মধ্যে, একটা মেঘের মধ্যে থাকবে, যারা একে অপরের সঙ্গে কোলাইড করবে, মানে সংঘাতে আসবে। সংঘাতে এসে যে ছোট 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 জলকণাগুলি আছে, সেগুলি সঙ্গে সঙ্গে কিন্তু নিচে পড়ে যাবে না, সেগুলি একে অপরের সঙ্গে সংঘাতে গিয়ে একত্রিত হবে, একত্রিত হয়ে সেগুলো বড় হবে, এতটাই বড় হবে যে তখন তারা আর মাধ্যাকর্ষণ শক্তিটাকে ধরে রাখতে পারবে, তারা সেটা অতিক্রম করে ফেলবে, অতিক্রম করে সেটা নিচের দিকে নামতে শুরু, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই নিচের দিকে নামবে, ওপর দিকে তখন আর সে ভেসে বেড়াতে পারবে না। তাহলে যখনই সে বড় হবে সে আনস্টেবল হয়ে যাবে, আনস্টেবল হয়ে গেলে সে আর ওই মেঘের মধ্যে থাকতে পারবে না, মেঘের মধ্যে না থাকতে পেরে সেটা নিচের দিকে নামতে শুরু করবে। যখনই সে নিচের দিকে পড়বে তখন কি হবে, বড় বড় যে জলকণা সেগুলো এই এয়ার ফ্রিকশন এগুলোর জন্য আবার ভেঙে ছোট ছোট হয়ে গিয়ে বৃষ্টি শুরু করবে। তো এই কলিশন কোয়ালিসেন্স কিন্তু বা সংঘাত একত্রীকরণ এর যে কাজটা, এটা কিন্তু আমরা ক্রান্তীয় অঞ্চলেই একমাত্র দেখতে পাবো, এবং যেখানে কনভেকশন জনিত কারণে, পরিচলন জনিত কারণে যে মেঘ তৈরি হয় সেটাতে পাবো। এখানে একটা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, মেটেরিয়ালসটা যখন পেয়ে যাবি তখন পাবি। এই ইউটিউবের লিঙ্কটাতে একটা ভিডিও আছে খুব সুন্দর, সেই ভিডিওটা দেখলে মানে টোটাল প্রসিডিওরটা কীভাবে হচ্ছে সেটা বোঝা যাবে। মানে এই যে স্মল অ্যান্ড লার্জ ড্রপলেটস আসছে, তারা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, জুড়ছে, দিয়ে বড় বড় ড্রপলেট তৈরি হচ্ছে, দিয়ে তার থেকে আবার ছোট 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 ড্রপলেটসে ভেঙে যাচ্ছে। আমি এগুলো ডিটেলসে আবার আসবো। ইন জেনারেল আগে আমি দুটো থিওরি ইন্ট্রোডাকশন বলে দিই, তারপরে আমি আবার আসছি। বার্জেরান-ফিন্ডেশন যে থিওরিটা, বার্জেরান-ফিন্ডেশন থিওরিটাকে আমরা আইস ক্রিস্টাল থিওরি বা বরফ কেলাস তত্ত্বও বলতে পারি। এটাও একটা ইউটিউব লিঙ্ক আছে, এটা খুব সুন্দর একটা ভিডিও পেয়ে যাবি তোরা দেখার জন্য। তো এখানে তিনটে টার্মস আমাদের একটু বুঝতে হবে। অতি শীতল জল, সুপার কুলড ওয়াটার। সুপার কুলড ওয়াটার হচ্ছে ইজ ওয়াটার দ্যাট ইজ ভেরি কোল্ড, মানে বিলো ফ্রিজিংয়ে থাকে। ফ্রিজিং পয়েন্টের নিচে মানে 0°C নিচে যদি জল তরল অবস্থাতে থাকে,
তখন তাকে আমরা অতি শীতল জল বা সুপার কুলড ওয়াটার বলবো। এটা কেন হয়? এগুলো হচ্ছে বায়ুর চাপের তারতম্যের জন্য। নর্মালি আমরা জানি শূন্য নিচে তাপমাত্রা চলে গেলে জল বরফে রূপান্তরিত হয়। কিন্তু এরম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যে 0°C বা তার নিচে তাপমাত্রা নেমে যাওয়া সত্ত্বেও জল তরল অবস্থাতেই রয়েছে, সে কঠিন অবস্থাতে রূপান্তরিত হয়। Probably exists in the clouds when the droplets are too small to be dropped or no ice. তাহলে এটার সাথে কি থাকবে তাহলে? এবার আইস ক্রিস্টালস। আইস ক্রিস্টালস মানে হচ্ছে বরফের কেলাস। এগুলো কোথায় হচ্ছে? ক্লাউডেই তৈরি হবে যখন টেম্পারেচার -40°C, সেখানেই আইস নিউক্লিয়াইগুলো প্রেজেন্ট থাকতে হবে। তার গায়ে এই নিউক্লিয়াই, যেরকম কনডেনসেশন নিউক্লিয়াই কলিশন কোয়ালিসেন্সের ক্ষেত্রে, এখানে আইস নিউক্লিয়াই চাই, বরফের যে একটা কণা চাই। বরফ কণার গায়ে বরফের কেলাসগুলি তৈরি হয়। তো এই থিওরিটাকে WBSও বলা হয়। তার কারণ হচ্ছে ফার্স্ট ডিসকভার করেছিলেন অ্যালফ্রেড ওয়েগনার, তারপর এটা মডিফাই করেছিলেন বার্জের, আর পুরোপুরি এটাকে ব্যাখ্যা দিয়েছিলেন হচ্ছে ফিনডেসন। তো যদিও আমরা এটাকে বার্জের ফিনডেসন তত্ত্বই বলে থাকি, তো যাই হোক, তো WBS মানে হচ্ছে ওই তোর ওয়াল্টার বা ওয়েগনার, বার্জেরন আর ফিনডেসন, এদের নাম অনুসারে এটা করা হয়েছে। যাই হোক, আমরা এটা ওয়েগনারের নামটা আমরা ব্যবহার করি না, আমরা বার্জেরন ফিনডেসন তত্ত্ব বা আইস ক্রিস্টাল তত্ত্ব বলেই লিখব। তো দিস প্রসেস occurs when super cooled water and ice crystals exist together. যখন অতি শীতল জল এবং বরফ কণা একসঙ্গে উপস্থিত থাকবে তখন এই প্রক্রিয়াটা কাজ করবে। সুপার কুলড ওয়াটার, যেটা অতি শীতল জল, যেটা তার গায়ে হাই ভেপার প্রেশার থাকবে, বাষ্পচাপটা অনেক বেশি থাকবে আইসের তুলনায়। আইস ক্রিস্টালের গায়ে যে বাষ্পীয় চাপ আর সুপার কুলড ওয়াটারের গায়ে যে বাষ্পীয় চাপ, কারটা বেশি হচ্ছে? সুপার কুলড ওয়াটারের সারফেসের উপরে বাষ্পীয় চাপটা বেশি। ওয়াটার ভেপার অ্যারাউন্ড আইস ক্রিস্টালস হ্যাভ নো টাইম টু কনডেন্স, দাস গো স্ট্রেট ফর ডিপোজিশন। তাহলে কি হচ্ছে? একদম সোজাসুজি ওই ভেপারটাই গিয়ে আইস ক্রিস্টালের গায়ে চলে যাচ্ছে। তাহলে ওয়াটার ভেপার মুভস ফ্রম হাই ভেপার প্রেশার, আমরা জানি যে কোনো জিনিস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে মুভ করে, the high vapor pressure যেটা সুপার কুলড ওয়াটার আর ডিপোজিটেড টু দ্য আইস ক্রিস্টালস, তার গায়ে যখনই এসে সংস্পর্শে আসছে তখন তারা বরফে রূপান্তরিত হচ্ছে এবং বড় ক্রিস্টালস তৈরি করছে। তা আইস ক্রিস্টালস তারপর বড় হচ্ছে, ভারী হচ্ছে এবং নিচের দিকে নামছে। যদি সেখানে তাপমাত্রা শূন্যর উপরে থাকে তাহলে বৃষ্টিপাত হিসেবে পড়ছে, যদি তাপমাত্রা শূন্যের নিচে থাকে তাহলে বরফ হিসেবে পড়ছে। তাহলে এইটা কিন্তু কিউমুলোনিম্বাস মেঘে হবে এবং অনেক উঁচু মেঘ হতে হবে, এবং এটা ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে আমরা পাবো না, উপক্রান্তীয় অঞ্চল, টেম্পারেট বা মধ্য অক্ষাংশীয় অঞ্চল, এই জায়গাগুলোতে পাবো যেখানে তাপমাত্রা কম, যাতে সেখানে -40°C তাপমাত্রা পর্যন্ত বায়ুতে উঠতে পারে। কিন্তু এই তত্ত্ব কিন্তু ট্রপিক্যাল এরিয়াজের জন্য একদমই অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, কারণ আমাদের ট্রপিক্যাল এরিয়াতে লো লেভেল ক্লাউডসেই কিন্তু বৃষ্টি হতে পারে, আইস ক্রিস্টাল ছাড়াই। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই দুটো ইন্ট্রোডাক্টরির পর আমি আবার কলিশন কোয়ালিসেন্সটা একটু ডিটেলসে বলবো, আবার বার্জেরন ফিনডেসনটা আমি আবার ডিটেলসে কলিশন কোয়ালিসেন্স প্রসেসে কি হচ্ছে যে ওয়ার্মটা, যদি আমরা ছোট করে কিছু লিখতে পারি, দুটোকে তুলনা করলাম, তাহলে আমি যতটুকু বললাম ওইটুকু লিখলেই হবে। এবার যদি একটু ডিটেলসে আমাকে আলোচনা করতে হয়, তাহলে ওয়ার্ম ক্লাউডসে কি হচ্ছে? যখন অল ক্লাউড ড্রপলেটস আর লিকুইড, এখানে সবই তরল, এখানে কিন্তু কোনো কঠিন পদার্থ কিন্তু আমরা পাচ্ছি না। কলিশন কোয়ালিসেন্স প্রসেস ইজ দ্য প্রাইমারি মেকানিজম রেসপন্সিবল ফর প্রডিউসিং প্রেসিপিটেশন। দিস ইজ থট টু বি দ্য কেস স্পেশালি ওভার ট্রপিক্যাল ওশনস, ক্রান্তীয় সমুদ্রের ওপরে এটা আমরা পাচ্ছি। তো ক্লাউড ড্রপলেটস কি হচ্ছে? তারা একে অপরের সাথে ধাক্কা খাবে, একে অপরের সঙ্গে আটকে যাবে, স্টিক করবে,
যার যত বেশি টার্মিনাল ভেলোসিটি হবে, মানে প্রান্তীয় গতিবেগ হবে বা প্রান্তিক গতিবেগ হবে, সে তত তাড়াতাড়ি নিচের দিকে নামতে পারবে। এবার নিচের দিকে নামার সাথে সে কি করবে, ছোট ছোট আরো কিছু জলকণার সাথে সে নিজেকে আটকে নেবে, বড় একটা জলকণা তৈরি করবে, যেটা অসুস্থিত জলকণা হয়। অসুস্থ অসুস্থিত জলকণাটি ভেঙে গিয়ে আবার ছোট ছোট অনেক জলকণা তৈরি করবে, দিয়ে তারপর আলটিমেটলি বৃষ্টি হবে। তো এখানে কনডেনসেশন নিউক্লিয়াই চাই, ঠিক আছে? কনডেনসেশন নিউক্লিয়াই ছাড়া এখানে হবে না, মানে আর্দ্রতাগ্রাহী কণা। খুব ভালো আর্দ্রতাগ্রাহী কণা হচ্ছে আমাদের হচ্ছে সমুদ্রের লবণ কণা, সি সল্ট, এরোজলস, এগুলো। তো যেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ লিকুইড ওয়াটার ইন আ ক্লাউড যেটা থাকছে সেটা তো সব সময় একরকম থাকে না। তো যখন যেরকম যদি বেশি জলকণা থাকে, মানে যত বেশি ভালো কনডেনসেশন হয়ে আছে ক্লাউডটার মধ্যে, তত বেশি হবে। কারণ সবসময় তো মেঘ হয়েই তো বৃষ্টি হচ্ছে না। তাহলে এই জলকণাগুলো তৈরি হবে কিউমুলোনিম্বাস ক্লাউডে দিয়ে আসবে। এই যে একটা ছবি রয়েছে, ক্লাউড ড্রপলেট, অনেকগুলি ক্লাউড ড্রপলেট রয়েছে, তার মধ্যে একটা বড় লার্জ ক্লাউড ড্রপলেট রয়েছে। সেই বড় লার্জ ক্লাউড ড্রপলেট পড়তে পড়তে ছোট ছোট অনেকগুলো ড্রপলেটকে নিয়ে একটা বিরাট বড় ড্রপ তৈরি করছে, দিয়ে তারপরে সেটা বৃষ্টি আকারে নিচের দিকে পড়তে। বার্জেরান ফিন্ডেশন থিওরিটাতে তাহলে আবার কি আসছে, তাহলে যে আইস ফেজ প্রসেস অফ রেন ফর্মেশন ইজ দ্য প্রাইমারি মেকানিজম। তাহলে আইস ফেজ প্রসেস কোথায় হবে, যেখানে ক্লাউডসের তাপমাত্রা ন্যূনতম 0°C নিচে যেতে হবে। তাহলে যে সুপার কুলড ওয়াটার আমি আগে বললাম, অতি শীতল জল, যেগুলো হচ্ছে জল অবস্থায় থাকবে 0°C নিচে গেলে, কিন্তু একটা কোনো আইসের নিউক্লিয়াস না থাকলে, যেরকম কনডেনসেশন নিউক্লিয়াই না থাকলে ঘনীভবন হচ্ছে না, সেরকম আইসের একটা নিউক্লিয়াস বা আইস ক্রিস্টাল যদি না থাকে, তাহলে তো এখানে আইস ক্রিস্টালগুলো ফর্ম করবে না। আইসের নিউক্লিয়াস যদি না থাকে, তাহলে আইস ক্রিস্টাল তৈরি হবে না। তাহলে লিকুইড ওয়াটার ড্রপস ক্যান রিমেন লিকুইড ইন টেম্পারেচার অ্যাজ লো অ্যাজ -40°C। আইস নিউক্লিয়াস যদি না থাকে, তাহলে লিকুইড যে ওয়াটার ড্রপস তারা লিকুইড হিসেবেই রয়ে যাবে -40 পর্যন্ত, ঠিক আছে? কিন্তু যদি -40-র নিচেও তাপমাত্রা চলে যায়, তাহলে সব কিছুই সলিড স্টেটে কনভার্ট করে যায়। তাহলে এখানে একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন রয়েছে, 1 2 3 4 করে রয়েছে। যদি আমি দেখি অ্যাট লো লেভেল এলিভেশনস, মানে অ্যাবাভ ফ্রিজিং যে জায়গাটা, মানে 0 থেকে তাপমাত্রা বেশি, সেখানে ক্লাউডের মধ্যে যা কিছু আছে হচ্ছে জলের, ঠিক আছে? অ্যাবাভ ফ্রিজিং মানে 3 নম্বর জোনটা, যেটা সুপার কুলড লিকুইড ড্রপলেটস এক্সিস্ট। তাহলে এই জায়গাটাতে কারা আসছে, সুপার কুলড ওয়াটার। এরপরে জোন 2-তে কি আসছে, কিছু লিকুইড ড্রপলেটস জমতে শুরু করে, এবং এই জায়গাটাতে মানে 2 নম্বর জোনটাতে এখানে লিকুইড এবং আইস দুটোই পাচ্ছি। -23°-র ওপরে, মানে 4 নম্বর রিজিয়নে তাপমাত্রা এতটাই কোল্ড হয়ে যায় যে সবগুলোই সেখানে সলিড স্টেটে কনভার্টেড হয়ে যায়। তার কারণ এখানে অলরেডি একটা ক্রিস্টাল তৈরি হয়ে গেছে বলে। কোনো আইস নিউক্লিয়াই না থাকলে কিন্তু -40 পর্যন্তই লিকুইড হয়ে থাকে, ঠিক আছে, সুপার কুলড ওয়াটার হয়ে থাকে। কিন্তু নর্মালি আমরা যেটা দেখতে পাই, -20 পর্যন্ত আমাদের সুপার কুলড ওয়াটার আর আইস ক্রিস্টাল দুটোই থাকে। এখানে -23 দিয়েছে পারফেক্ট টেম্পারেচারটা, বইতে দেখবি -20 লেখা আছে। -20°C পর্যন্ত তাপমাত্রাতে আমরা তরল মানে সুপার কুলড ওয়াটার এবং আইস দুটোরই একসঙ্গে উপস্থিতি দেখতে পাই। এবং -20-র নিচে যদি তাপমাত্রা চলে যায়, তাহলে পুরো মেঘের মধ্যেই আইস ক্রিস্টালসে রূপান্তরিত হচ্ছে। তো লিকুইড ওয়াটার ড্রপলেটস ফ্রিজ করবে না যতক্ষণ না একটা নিউক্লিয়াস পাচ্ছে, যখনই পাবে ইনস্ট্যান্টেনিয়াসলি কিন্তু তারা ফ্রিজ করে যাবে, যেটা হচ্ছে ওই স্যাচুরেশন ভেপার প্রেশারের পার্থক্য। আগেই যেটা বললাম যে আমাদের যে সম্পৃক্ত বাষ্পীয় চাপ হচ্ছে জলের পৃষ্ঠের ওপরে বেশি, বরফের পৃষ্ঠের ওপরে কম। তাহলে যখনই জল এবং বরফ একত্রে অবস্থান করবে, চাপের পার্থক্যের জন্য জলের জলকণাগুলি বরফ কণার দিকে ধাবিত হবে,
এবং যখনই ওই জলকণাগুলি বরফ কণার সংস্পর্শে আসবে সেগুলি বরফে রূপান্তরিত হবে এবং আইসের যে নিউক্লিয়াসগুলি আস্তে আস্তে বড় হতে শুরু করবে। তো আইস নিউক্লিয়াই তৈরি করবে, যেমন কনডেনসেশন নিউক্লিয়াই হচ্ছে এখানে আইস নিউক্লিয়াই তৈরি, ঠিক আছে। কন্ট্যাক্ট ফ্রিজিং হবে। তাহলে এই যে এখানে আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি যে 0°C নিচে হলে এরকম থাকবে, এই যে হালকা আকাশি কালারের হচ্ছে সলিউশন ড্রপলেট বা ক্লাউড ড্রপলেট, এই সাদার সঙ্গে দুটো নীল রঙের যে তিনটে মলিকিউলের মতো রয়েছে যে ওয়াটার ভেপার, কালো রঙের বক্সগুলো হচ্ছে সলিউবল বা ইনসলিউবল এরোজল পার্টিকেল, আর এই আকাশি আর স্কোয়ার বক্সটা যদি একত্রিত সেটা আইস এমব্রায়ো, আর বড় এই আইস ক্রিস্টালস তৈরি হচ্ছে, হেক্সাগনগুলো যেগুলো সেগুলো আইস ক্রিস্টাল তৈরি হচ্ছে। তাহলে হঠাৎ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবেই হোক না কেন বিভিন্ন প্রক্রিয়াতেই হতে পারে। হোমোজিনিয়াস ফ্রিজিং হতে পারে, মানে হঠাৎ করে হয়ে গেল, ইনস্ট্যান্ট ফ্রিজিং হয়ে যেতে পারে, ডিপোজিশন নিউক্লিয়েশন মানে এরোজলগুলোর গায়ে জমে যেতে পারে, কনডেনসেশন হতে পারে, কন্ট্যাক্টেই হতে পারে, তো যে কারণেই হোক তো এখানে ক্রিস্টালসগুলো তৈরি। কিন্তু এটার মূল কারণটাই হচ্ছে স্যাচুরেশন ভেপার প্রেশারের পার্থক্য। এই স্যাচুরেশন ভেপার প্রেশারের যদি পার্থক্য না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারত না। The difference in saturation vapor pressure with respect to water and ice causes water vapor molecules to deposit from the environment onto the ice crystal. সম্পৃক্ত বাষ্পচাপের পার্থক্যের জন্যই এই অতি শীতল জল বরফ কণাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আইস ক্রিস্টালসগুলো তারপরে কি হচ্ছে, যেগুলো বড় হচ্ছে একটা একটা করে, এবং এই আইস ক্রিস্টালস লার্জার হচ্ছে, একটার পর একটা তার গায়ে জমছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় রাইমিং অর অ্যাক্রিশন। একটার পর একটা স্তর তৈরি হয় বরফের। দিস ফর্মস অ্যান আইসি ক্লাম্প কল্ড গ্রপল। গ্রপল বলা হচ্ছে স্নো পেলেটসকে, যেগুলো আস্তে আস্তে ভেঙে যেতে পারে। এবং যেগুলো শীতল মেঘ, ice crystals collide together and break apart into smaller ice particles which act as tiny seeds, ছোট ছোট সিডের মতো কাজ করে, that can freeze super cool droplets on contact. তো চেইন রিয়াকশানে আইস ক্রিস্টালস তৈরি হয়। এই আইস ক্রিস্টালস পড়বে, তারা একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, স্টিক করবে, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেশন, একত্রিত হচ্ছে। আর এটা পুরো আইস ক্রিস্টাল যখন গ্রো করে যাবে তখন সেটাকে আমরা স্নোফ্লেক বলবো। এরকমভাবে একটা একটা করে আইস ক্রিস্টাল বড় হচ্ছে, তারপর অনেকগুলো দিয়ে স্নোফ্লেক তৈরি হচ্ছে। তো প্রেসিপিটেশন যেটা আলটিমেটলি পড়ছে সেটা অনেক রকমভাবে হতে পারে, যে কোনো টাইপের প্রেসিপিটেশন হতে পারে। তো রেন যেটা হচ্ছে আমাদের সব থেকে কমন ফর্ম অফ প্রেসিপিটেশন। আইস ক্রিস্টালস মেল্ট বিফোর দে হিট দ্য গ্রাউন্ড। আইস ক্রিস্টাল গলে যাবে, মানে আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ার আগে বরফগুলো কিন্তু গলে যাবে, দিয়ে জলের উপর। স্নো হচ্ছে আইস ক্রিস্টালস কোলাইড করবে, স্টিক করবে, বড় আইস ক্রিস্টাল হয়, স্নো ফ্লেক হয়ে পড়বে। গ্রপল হচ্ছে আইস ক্রিস্টালস ধাক্কা খাবে, অন্যান্য আইস ক্রিস্টালের সঙ্গে আটকে যাবে, এরকম চাইয়ের মতো পড়বে, স্নো হয়ে ক্লাম্পস মানে আবদ্ধভাবে পড়বে। স্লিট হচ্ছে রেন আর স্নো মেশান, পার্শিয়াল মেল্টিং, পুরোপুরি গলেনি, কিছুটা গলেছে, তাই জন্য কিছুটা বৃষ্টি কিছুটা তুষারপাত হয়, এটাকে মিলিয়ে বলা হয় স্লিট। স্লিট আর ফ্রিজিং রেন কিন্তু এক জিনিস না। ফ্রিজিং রেন হচ্ছে সুপারকুল লিকুইড রেনটা পড়ছে, পড়ে যে পৃষ্ঠের ওপরে পড়ছে, পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে, ঠিক আছে। কেননা সেই পৃষ্ঠটা এতটাই ঠান্ডা, সেই জলটাকে সে বরফে রূপান্তরিত করে, সেটা হচ্ছে ফ্রিজিং রেন। রেনটা পড়ছে, পড়ে গিয়ে যার উপরে পড়ছে তার উপরে গিয়ে সেটা ফ্রিজ করে যাচ্ছে, জমে যাচ্ছে, তাই জন্য তাকে ফ্রিজিং রেন। আর আইস পেলেটস হচ্ছে আইস ক্রিস্টালস মেল্ট বিফোর দে হিট দ্য গ্রাউন্ড, দিয়ে রিফ্রিজ করে ইন আ কোল্ড লেয়ার জাস্ট অ্যাবভ দ্য সারফেস। ওপর থেকে পড়ছে গলে গিয়ে, কিন্তু মাটিতে পড়ার আগে সে একটা শীতল স্তর দিয়ে পাস করছে, দিয়ে সেই গলে যাওয়া জলটা, বরফটা গলে গেছে, জল হয়েছে, পড়ছে, কিন্তু বায়ুমণ্ডলীয় একটা শীতল স্তরে সেটা সংস্পর্শে এসে সেটা আবার বরফে রূপান্তরিত হয়ে মাটিতে পড়ছে, এটাকে বলা
হচ্ছে আইস পেলেটস। আর হেলটা তাহলে কি? হেল হচ্ছে আমাদের যেটা বলি আমরা শিলাবৃষ্টি, সেটা হচ্ছে আইস ক্রিস্টাল সুপার কুলড লিকুইড রিজিয়ন অফ দ্য ক্লাউডে তৈরি হতে থাকে। এটা কিন্তু পড়ে না, বাইরে বেরিয়ে এসে জমে না, এটা মেঘের মধ্যেই হতে থাকে। কারণ হেল কিন্তু আমরা আমাদের এখানেও পাবো। আমাদের এখানে যখন থান্ডারস্টর্ম হয়, স্পেসিফিক্যালি কালবৈশাখী ঝড় হয়, তখন কিন্তু আমাদের এই শিলাবৃষ্টি হয়। এখানে বরফ যেটা হয়, সেই বরফটা তৈরি হচ্ছে মেঘটার ভেতরে, তার গায়ে একটা একটা করে লেয়ার হচ্ছে। সেই একটা একটা করে লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর সেটা যখন অতিরিক্ত ভারী হয়ে যায় তখন এসে পড়ে যায়। ওটা ওটা কিন্তু গলছে না মেঘের ভেতরে। তাহলে এই বিভিন্ন টাইপের প্রেসিপিটেশনগুলো আমাদের হচ্ছে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আমরা ছোটবেলা থেকে পড়ছি, সেটাকে নিয়ে আমার বিস্তারিত কিছু বলার নেই। 3 ধরনের বৃষ্টিপাত আমাদের আছে: পরিচলন বৃষ্টিপাত, কনভেকশনাল রেইনফল, শৈলক্ষেপ বৃষ্টিপাত, অরোগ্রাফিক রেইনফল, আর একটা হচ্ছে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত বা সীমান্ত বৃষ্টিপাত, সাইক্লোনিক অর ফ্রন্টাল রেইনফল। তো সেটা হচ্ছে টাইপস অফ রেইনফল। ঠিক আছে, টাইপস অফ প্রেসিপিটেশন বা অধক্ষেপণের প্রকারভেদে কিন্তু ওইগুলো লিখলে চলবে না। অধক্ষেপণের প্রকারভেদ মানে হচ্ছে সেটা রেন হবে, স্নো হবে, স্লিট হবে, আইস পেলেটস হবে, এগুলো। কুয়াশা কিন্তু প্রেসিপিটেশন নয়, এটা পরিষ্কারভাবে মনে রাখতে হবে। প্রেসিপিটেশনের উদাহরণ কিন্তু কুয়াশা নয়, কুয়াশা হচ্ছে ঘনীভবনের উদাহরণ। ঘনীভবনের মূলত আমাদের দুটো উদাহরণ, একটা হচ্ছে কুয়াশা, একটা হচ্ছে মেঘ। এই হচ্ছে প্রধানত আমাদের ঘনীভবনের। তাছাড়া শিশির আছে, তুহিন আছে, ডিউ আছে, ফ্রস্ট আছে, এগুলো। ডিউ, ফ্রস্ট, ফগ আর ঊর্ধ্বাকাশে হচ্ছে মেঘ। এগুলো ছাড়া, এগুলো প্রেসিপিটেশনে যেন না থাকে। অধক্ষেপণের মধ্যে ঘনীভবনের প্রকারভেদ যেন না থাকে। ঘনীভবনের প্রকারভেদের মধ্যে আমরা ডিউ, ফ্রস্ট, ফগ, মিস্ট এগুলো লিখতে পারি। আর ঊর্ধ্বাকাশে হচ্ছে মেঘ। মেঘের শ্রেণী বিভাগ করা যেতে পারে হাই ক্লাউড, মিডিয়াম ক্লাউড, লো ক্লাউড, আর ক্লাউড উইথ ভার্টিক্যাল ডেভেলপমেন্ট। এই জিনিসগুলো কিন্তু তার সাথে সাথে আসবে। এগুলো খুব নতুন কিছু পড়া নয়, এগুলো সবই লোয়ার লেভেলের পড়া। তাতেও যদি কারোর অসুবিধা থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে এই আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে বেসিক্যালি নতুন দুটো থিওরি পড়লাম। বৃষ্টিপাত কিভাবে হবে, বৃষ্টিপাত কিভাবে হবে তার জন্য মূলত দুটো থিওরি আমাদের আছে। একটা হচ্ছে কলিশন কোয়ালিশন, যেটাকে বাংলায় আমরা বলছি সংঘাত একত্রীকরণ তত্ত্ব, আর একটা হচ্ছে বার্জেরান ফিন্ডেসন থিওরি, সেটা হচ্ছে যেটাকে আমরা বরফ কেলাস তত্ত্ব বলে থাকছি। তাহলে এই দুটো তত্ত্ব স্পেসিফিক্যালি, তাহলে কলিশন কোয়ালিশন তত্ত্ব আমাদের ট্রপিক্যাল রিজিয়নে হচ্ছে, ক্রান্তীয় অঞ্চলে। বার্জেরান ফিন্ডেসন তত্ত্বটা কিন্তু বহির্ক্রান্তীয় অঞ্চলের জন্য প্রযোজ্য। তাহলে বৃষ্টিপাত হওয়ার জন্য প্রাথমিক প্রক্রিয়া হচ্ছে বায়ু যে পুঞ্জটাকে সেটার উত্থান ঘটাতে হবে, সেটা ওপর দিকে উঠতে হবে। না ওপর দিকে উঠলে কিন্তু ঘনীভবন হবে না। এবার ওঠার সাথে সাথেই তারপরে কিন্তু তার মধ্যে কনডেনসেশন নিউক্লিয়াই থাকতে হবে। আর্দ্রতাগ্রাহী কণা যদি না থাকে তাহলে কিন্তু ঘনীভবন হবে না। এটা এইগুলো হয়ে যাবার পর তারপরে কোনো একটা প্রক্রিয়া চাই, আইদার কলিশন কোয়ালিশন অথবা বার্জেরান ফিন্ডেসন, যেটার উপর বেস করে ড্রপলেটস তৈরি হবে। সেই ড্রপলেটস থেকে আলটিমেটলি বৃষ্টিপাতটা হবে।